হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমরা জানবো ইংরেজি বাক্য গঠন করতে গেলে আমাদেরকে কোনগুলো আগে জানতেই হবে, তবেই কিন্তু আমরা ইংরেজি বাক্য গঠন করতে পারবো বা ইংরেজিতে কথা বলতে পারবো। তো সেগুলো হচ্ছে নাউন, প্রোনাউন, সাবজেক্ট, অবজেক্ট, হেল্পিং ভার্ব এবং ভার্ব। এগুলো কিন্তু জানতেই হবে, তবেই কিন্তু আমরা ইংরেজি বাক্য গঠন করতে পারবো। প্রথমে আমরা নাউন এবং প্রোনাউন শিখবো। যদি আমাদের নাউন আর প্রোনাউন জানা থাকে তাহলে আমাদের সাবজেক্টটাও জানা হয়ে যাবে, অবজেক্টটাও জানা হয়ে যাবে। কিভাবে নাউন এবং প্রোনাউন শিখে সাবজেক্ট এবং অবজেক্টকে জানবো, চলো আমরা আজকের ক্লাসে এটাকে আয়ত্ত করি। তো আমি নাউনটা নিয়ে প্রথমে আলোচনা করি। দেখো, আমরা নাউন কেন ব্যবহার করি প্রথমে সেটা জানতে হবে। নাউন আমরা ব্যবহার করি কোনো জিনিসের পরিচয় দেওয়ার জন্য বা কোনো জিনিসকে চেনার জন্য। আমাদেরকে নাউন ব্যবহার করতেই হবে, তবেই কিন্তু আমরা সেটা খুব সহজে চিনতে পারবো বা পরিচয়টা দিতে পারবো। তো আমি কয়েকটা শব্দ উচ্চারণ করছি, একটু ভালোভাবে লক্ষ্য করো। বুক, পেন, ইন্ডিয়া, বাংলাদেশ, ক্যাট, কাউ, রাহুল, রহিম। এবার তোমরা একটু লক্ষ্য করো এগুলো কি। হ্যাঁ, এগুলো তো সবই এক একটা জিনিসের নাম, তাই না? যেমন বুক আর পেন, এই দুইটা একটা জিনিসের নাম বোঝাচ্ছে। ইন্ডিয়ার বাংলাদেশ, এই দুইটাও একটা জিনিসের নাম বোঝাচ্ছে। ক্যাট, কাউ, এগুলোও একটা জিনিসের নাম বোঝাচ্ছে। রাহুল এবং রহিম, এগুলোও একটা জিনিসের নাম বোঝাচ্ছে। তবে একটু পার্থক্য আছে, যেমন দেখো বুক আর পেন, এই দুইটার মধ্যেই কিন্তু প্রাণ নেই, কোনো প্রাণ নেই, তাই এগুলোকে আমরা বলতে পারি বস্তুবাচক। আবার দেখো ইন্ডিয়ার বাংলাদেশ, এই দুইটা শুনেই আমরা বুঝতে পারছি কোনো জায়গার নাম বোঝাচ্ছে, তাই এগুলোকে আমরা বলতে পারি এগুলো হচ্ছে স্থানবাচক। আবার দেখো ক্যাট আর কাউ, এই দুইটা শুনেই আমরা বুঝতে পারছি এই দুইটার মধ্যে প্রাণ রয়েছে। ক্যাট এবং কাউ, এই দুইটার মধ্যেই প্রাণ রয়েছে, তাই এগুলোকে আমরা বলতে পারি এগুলো হচ্ছে প্রাণীবাচক। আবার দেখো রাহুল আর রহিম, এই দুইটা নাম শুনে আমরা বুঝতে পারছি কোনো মানুষের নাম, অর্থাৎ কোনো ব্যক্তির নাম বোঝাচ্ছে, তাই এগুলোকে আমরা বলতে পারি এগুলো হচ্ছে ব্যক্তিবাচক। তাহলে যদি কোনো বস্তুর নাম, জায়গার নাম, প্রাণীর নাম বা ব্যক্তির নাম বোঝায় তাহলে সেগুলোকেই আমরা বলে থাকি নাউন। তো এখানে প্রত্যেকটা শব্দই হচ্ছে এক একটা নাউন। এবার চলো আমরা প্রোনাউনটা আয়ত্ত করি। প্রোনাউন আমরা কেন ব্যবহার করব প্রথমে আমাদেরকে এটা জানতে হবে। এটা ব্যবহার করার উদ্দেশ্য হলো একটাই, যে একটা বাক্যের মধ্যে একটা নামকে বারবার না বলা এবং বাক্যকে সহজ ও ছোট করা। যদি আমরা একটা বাক্যের মধ্যে বারবার একটা নাম উল্লেখ করি তাহলে সেই বাক্যটার মধ্যে একঘেয়েমি সৃষ্টি হয়ে যায়। তো এই একঘেয়েমিটা দূর করার জন্য আমাদেরকে কি করতে হয়? হ্যাঁ, প্রোনাউনের ব্যবহার করতে হয়। তো প্রোনাউন কোনগুলো চলো আমরা জেনে নিই। যেমন আই, ইউ, উই, দে, হি, সি, ইট, এগুলোকে আমরা নামের পরিবর্তে ব্যবহার করে থাকি। চলো আমরা একটা উদাহরণ ফলো করি, তাহলে খুব সহজে বুঝতে পারবো। রাহুল ইজ আ স্টুডেন্ট, রাহুল লাইকস টু প্লে ক্রিকেট, রাহুল ইজ ভেরি গুড অ্যাট ক্রিকেট। এর অর্থ হচ্ছে রাহুল একজন ছাত্র, রাহুল ক্রিকেট খেলতে ভালোবাসে, রাহুল ক্রিকেটে খুব ভালো। তো এবার একটু লক্ষ্য করো, এই বাক্যটার মধ্যে আমি রাহুল কথাটা 3বার উল্লেখ করেছি। প্রথমে একবার রাহুল উল্লেখ করেছি, তারপরে দেখো এখানেও আমরা রাহুল উল্লেখ করেছি, আবার এখানেও আমরা রাহুল উল্লেখ করেছি। তাহলে একটা বাক্যের মধ্যে রাহুল কথাটা আমরা 3বার উল্লেখ করেছি। তো এই 3বার উল্লেখ করার কারণে এই বাক্যটার মধ্যে একটা একঘেয়েমি সৃষ্টি হয়েছে। তো এই একঘেয়েমিটা দূর করতে হলে আমাদেরকে কি করতে হবে? হ্যাঁ, প্রোনাউনের ব্যবহার করতে হবে, তবেই কিন্তু এই একঘেয়েমিটা দূর হবে। এই বাক্যটাকে আমরা আরও একটু সহজ করে ছোট করে বলতে পারি এবং একঘেয়েমিটা দূর করতে পারি। কিভাবে দেখো, যদি বলি রাহুল ইজ আ স্টুডেন্ট, হি লাইকস টু প্লে ক্রিকেট, হি ইজ ভেরি গুড অ্যাট ক্রিকেট। এটার অর্থ হচ্ছে একই, রাহুল একজন ছাত্র, সে ক্রিকেট খেলতে ভালোবাসে, সে ক্রিকেটে খুবই ভালো। এবার একটু লক্ষ্য করো, আমরা এই বাক্যটার মধ্যে রাহুল কথাটা একবার উল্লেখ করেছি আর 2 জায়গায় আমরা রাহুলের পরিবর্তে হি ব্যবহার করেছি। কিসের জন্য? হ্যাঁ, একঘেয়েমিটা দূর করার জন্য এবং বাক্যকে সহজ ও ছোট করার জন্য আমরা প্রোনাউন হিকে ব্যবহার করেছি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো প্রোনাউনের কাজ কি। হ্যাঁ, প্রোনাউনের কাজ হচ্ছে বাক্যের মধ্যে একটা নামকে বারবার না ব্যবহার করা, তার পরিবর্তে আমাদেরকে প্রোনাউন ব্যবহার করা, যাতে বাক্যটার একঘেয়েমিটা দূর হয় এবং বাক্যটা সহজ ও ছোট হয়। এবার এসো আমরা সাবজেক্ট, এটাকে একটু ভালোভাবে আয়ত্ত করি, কারণ সাবজেক্ট ছাড়া কোনোদিনই বাক্য গঠন করা সম্ভব নয়। তো সাবজেক্ট অবশ্যই একটু ভালোভাবে আয়ত্ত করতে হবে। তো চলো আমরা জেনে নিই। আমরা একটু আগে শিখলাম নাউন এবং প্রোনাউন। তো নাউন এবং প্রোনাউনকেই আমরা বাক্যে সাবজেক্ট হিসাবে ব্যবহার করি।
দেখো আমরা যে নাউনগুলো দেখতে পাচ্ছি বুক, পেন, ইন্ডিয়া, বাংলাদেশ, এই যে নাউনগুলো দেখতে পাচ্ছি এগুলোকে আমরা সাবজেক্টও বলতে পারি, ওকে, এই কথাটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। আবার দেখো প্রোনাউন শিখলাম, আই, ইউ, উই, দে, হি, সি, ইট, এগুলোকেও আমরা সাবজেক্ট বলতে পারি। এগুলো প্রোনাউন আবার সাবজেক্টও, আবার নাউন, এগুলো সাবজেক্ট আবার নাউনও। সো এই কথাটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। যদি উদাহরণ দেখি তাহলে খুব সহজে ব্যাপারটা বুঝতে পারবো। তো আমরা নাউনগুলো কিভাবে সাবজেক্ট হিসাবে ব্যবহার করি একটু ভালোভাবে লক্ষ্য করো। যদি বলি বইটি টেবিলের উপর আছে, বইটির রং লাল, যদি বলি বইটি টেবিলের উপর আছে, বইটির রং লাল, তাহলে আমরা ইংরেজিটা কিভাবে বলবো? দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ রেড। দুইভাবে আমরা বলতে পারবো এই বাক্যটাকে। তো এখানে একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে দ্য বুক এটা সাবজেক্ট হিসাবে আমি ব্যবহার করেছি। আবার এখানেও দেখো দ্য বুক, এটাও এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহার করেছি। এখানে আমি প্রোনাউনও ব্যবহার করতে পারতাম। যদি বলি দ্য বুক ইজ অন দ্য টেবিল, ইট ইজ রেড, ইট ইজ রেড, এখানে দেখো আমি প্রোনাউন ব্যবহার করেছি ইট। তাহলে এই বাক্যটার মধ্যে ইট এটা একটা প্রোনাউন, আবার এটাই একটা সাবজেক্ট। এবার তোমরা একটু লক্ষ্য করো, দ্য বুক ইজ অন দ্য টেবিল অর্থাৎ বইটি টেবিলের উপর আছে, ইট ইজ রেড অর্থাৎ এটির রং লাল। অপরের বাক্যটিও ঠিক তাই, দ্য বুক ইজ অন দ্য টেবিল অর্থাৎ বইটি টেবিলের উপর আছে, দ্য বুক ইজ রেড অর্থাৎ বইটির রং লাল। বাক্যটা একই, শুধুমাত্র একটা জিনিস চেঞ্জ করেছি। কি চেঞ্জ করেছি? হ্যাঁ, আমরা প্রোনাউন বা সাবজেক্ট বলতে পারি। প্রোনাউন বা সাবজেক্ট ইটকে আমরা এখানে ব্যবহার করেছি। আমরা দ্য বুক এর পরিবর্তে সাবজেক্ট বা প্রোনাউন ইট ব্যবহার করেছি। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারছি সাবজেক্ট এবং প্রোনাউন এবং নাউন একই জিনিস। সাবজেক্ট, নাউন, প্রোনাউন তিনটাই হচ্ছে একই জিনিস। আমরা আর একটা উদাহরণ দেখলে আরও সহজে বুঝতে পারবো। চলো আরও একটা উদাহরণ ফলো করি। যদি বলি রাহুল আমার বন্ধু, রাহুল ফুটবল ভালোবাসে, তো এই বাক্যটা ইংরেজিতে কিভাবে বলবো? রাহুল ইজ মাই ফ্রেন্ড, রাহুল লাভস ফুটবল। তো এখানে দেখো আমরা দুইবার রাহুল ব্যবহার করেছি, দুইটাই নাউন ব্যবহার করেছি, এখানেও নাউন এখানেও নাউন, তাই না? এবার যদি আমরা এই বাক্যটাকে এভাবে বলি যে রাহুল আমার বন্ধু, সে ফুটবল ভালোবাসে, তাহলে কিভাবে বলবো? রাহুল ইজ মাই ফ্রেন্ড, হি লাভস ফুটবল। দেখো বাক্য কিন্তু একই আছে, শুধুমাত্র একটা জিনিস চেঞ্জ করেছি, সেটা হচ্ছে প্রোনাউন বা সাবজেক্টকে আমরা চেঞ্জ করেছি। রাহুল এর পরিবর্তে আমরা হি ব্যবহার করেছি। তাহলে তোমরা বুঝতেই পারছো যে নাউন, প্রোনাউন এবং সাবজেক্ট তিনটাই একই জিনিস, শুধুমাত্র গ্রামারের ভাষায় এগুলোর নামগুলো একটু আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। তো আমরা নাউন এবং প্রোনাউনকেই বাক্যে সাবজেক্ট হিসাবে ব্যবহার করি। তোমরা উদাহরণগুলো দেখতেই পাচ্ছ। তো আমরা এবার দেখব অবজেক্ট জিনিসটা কি। এই অবজেক্ট এমনই একটা জিনিস যে সাবজেক্ট সবসময় অবজেক্টের ওপর প্রভাব ফেলে। সাবজেক্ট সবসময়ই অবজেক্টের ওপর প্রভাব ফেলে। কিভাবে ফেলে সেটা একটু পরেই তোমাদেরকে উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি। আরও সহজে অবজেক্টকে মাথায় রাখার জন্য একটা কথাই মাথায় রাখবে, সেটা হচ্ছে কাজটি যেটার উপর করা হচ্ছে তাই অবজেক্ট। কাজটি যেটার উপর করা হচ্ছে তাই হচ্ছে অবজেক্ট। কিন্তু এই সাবজেক্ট সবসময়ই অবজেক্টের ওপর প্রভাব ফেলে। অর্থাৎ আমরা বলতে পারি যে কর্তা সবসময় কর্মের উপর প্রভাব ফেলে। কিভাবে? আমরা উদাহরণের মাধ্যমে এটা বুঝি। যদি বলি আমি খাচ্ছি, আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং, এই বাক্যে কিন্তু কোনো অবজেক্ট নেই, এই বাক্যে কোনো অবজেক্ট নেই। তো আমরা কিছু তো একটা খাচ্ছি, তাই না? তো আমরা এখানে হাইড করে রেখেছি, অবজেক্টটাকে হাইড করে রেখেছি, অর্থাৎ উজ্জ্ব হয়ে আছে এটা। তো এখানে যদি আমি বলি যে আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি, তো আমাদেরকে বলতে হবে আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস। এবার একটু লক্ষ্য করো এই বাক্যটার মধ্যে কাজটা কার উপর করা হচ্ছে? হ্যাঁ, রাইস অর্থাৎ ভাতের উপর করা হচ্ছে। এই ভাত যদি খাওয়া কাজটা যদি না হতো তাহলে পরে খাওয়ার তো কিছুই থাকতো না, তাই না? তাহলে এখানে আমরা বলতে পারি রাইস এটাই হচ্ছে অবজেক্ট। কোনো বাক্যে অবজেক্ট থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এই বাক্যে দেখো যেমন অবজেক্ট রয়েছে রাইস, তো কাজটা কার উপর করা হচ্ছে? হ্যাঁ, রাইসের ওপর করা হচ্ছে। তো এখানে দেখো সাবজেক্ট রাইসের ওপর প্রভাব ফেলছে। সাবজেক্ট অর্থাৎ আমি, আই, এটা সবসময়ই কার ওপরে প্রভাব ফেলে? হ্যাঁ, অবজেক্টের ওপর প্রভাব ফেলে। তো এখানে রাইসের ওপর প্রভাব পড়ছে। এবার যদি বলা হয় তুমি খাচ্ছ, তো এর ইংরেজি হচ্ছে ইউ আর ইটিং। তো একটু ভালোভাবে লক্ষ্য করো তো এই বাক্যে অবজেক্ট আছে নাকি? না, এই বাক্যে কিন্তু কোনো অবজেক্ট নেই। এই বাক্যে কোনো অবজেক্ট নেই। দেখো ইউ একটা সাবজেক্ট, আর হচ্ছে হেল্পিং ভার্ব, আর ইটিং হচ্ছে একটা অ্যাকশন ভার্ব। তো এই বাক্যে তুমি খাচ্ছ, তো কিছু না কিছু তো একটা খাচ্ছ। এখানে দেখো কিছু খাচ্ছ, সেটা কিন্তু হাইট রয়েছে। যদি বলি তুমি ভাত খাচ্ছ, তো বলবো ইউ আর ইটিং রাইস, ইউ আর ইটিং রাইস। তাহলে এখানে তুমি কার অপরে কাজটা করছো? হ্যাঁ, রাইসের অপর কাজটা করছো। তো এখানে রাইস হচ্ছে অবজেক্ট।
অর্থাৎ ইউ রাইসের ওপর প্রভাব ফেলছে, তাহলে কাজটি যার উপর করা হচ্ছে তাই হচ্ছে অবজেক্ট। এটা আমাদের সকলেরই মাথায় থাকবে। এবার চলো আমরা জানবো হেল্পিং ভার্ব কাকে বলে। হেল্পিং ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। এটা এমনই একটা ক্রিয়া যা মূল ক্রিয়ার আগে ব্যবহার করা হয় এবং এটি বাক্যের অর্থ বোঝাতে এবং সময় বোঝাতে সাহায্য করে। এটা যদি আমরা ব্যবহার না করি তাহলে অর্থটা সঠিকভাবে করতে পারবো না এবং কাজটা কোন সময়ে হচ্ছে, অর্থাৎ প্রেজেন্টে হচ্ছে নাকি পাস্টে হচ্ছে নাকি ফিউচারে হচ্ছে, সেটা আমরা বোঝাতে পারবো না যদি হেল্পিং ভার্বের ব্যবহার না করা হয়। তো আমরা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বুঝবো, তাহলে খুব সহজে জিনিসটাকে আয়ত্ত করতে পারবো। তো চলো আমরা উদাহরণ ফলো করি। তো তার আগে আমরা জেনে নিই হেল্পিং ভার্ব আমরা কোনগুলোকে বলে থাকি। যেমন ডু, ডাজ, ডিড, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল, শ্যাল, এগুলোকেই আমরা গ্রামারের ভাষায় বলি হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। এবার চলো আমরা উদাহরণগুলো ফলো করি। দেখো আমাদের স্ক্রিনে 3টা উদাহরণ চলে এসেছে। আই অ্যাম ইটিং, এটার অর্থ হচ্ছে আমি খাচ্ছি। আই ওয়াজ ইটিং, এটার অর্থ হচ্ছে আমি খাচ্ছিলাম। আই উইল বি ইটিং, এটার অর্থ হচ্ছে আমি খেতে থাকবো। এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এর মাঝে আমরা পাচ্ছি অ্যাম, এর মাঝে আমরা পাচ্ছি ওয়াজ, এর মাঝে আমরা পাচ্ছি উইল বি। তো এগুলোকে আমি কিছুক্ষণের জন্য উধাও করে দিচ্ছি, অর্থাৎ নাই করে দিচ্ছি। এবার দেখো এটারও আই ইটিং, এটারও আই ইটিং, এটারও আই ইটিং। এবার কিন্তু আমরা হেল্পিং ভার্বের সাহায্য যদি না নিই তাহলে কি সমস্যাটা হচ্ছে দেখো। আই মানে আমি, ইটিং মানে খাচ্ছি, আই ইটিং মানে আমি খাচ্ছি। বেশ, এটার অর্থ কি হচ্ছে? আই মানে আমি, ইটিং মানে খাচ্ছি। এটারও অর্থ হয়ে যাচ্ছে আই ইটিং মানে আমি খাচ্ছি। এটারও অর্থ কি হচ্ছে? এটারও অর্থ হয়ে যাবে আই ইটিং মানে আমি খাচ্ছি। তাহলে আমি একটা আই ইটিং দিয়ে কোন জিনিসটাকে বোঝাতে চাচ্ছি? আমি খাচ্ছি নাকি আমি খাচ্ছিলাম নাকি আমি খেতে থাকবো, কোনটাকে বোঝাবো? হ্যাঁ, এটাই আমরা তখন বোঝাতে পারবো না কাউকে যদি হেল্পিং ভার্বের সাহায্য না নেওয়া হয়। তো এখানে হেল্পিং ভার্বের কাজ হচ্ছে মূলত এটাই যে কাজটা কিভাবে হচ্ছে আর কোন সময়ে হচ্ছে এটা বুঝিয়ে দেওয়ার কাজ হচ্ছে হেল্পিং ভার্বের। এবার যদি আমরা এর মাঝে অ্যাম যুক্ত করে দিই তাহলে পরে এই ইটিংটার অর্থ কি হবে এটা নির্ধারণ করছে এই অ্যাম। অ্যাম আমাদেরকে বলে দিচ্ছে যখন অ্যাম ইটিং হবে তখন এটার অর্থ হবে খাচ্ছি। তাহলে আই অ্যাম ইটিং এর অর্থ হচ্ছে আমি খাচ্ছি। যখনই আমরা এর মাঝে একটা ওয়াজ যুক্ত করে দেব তখন এই ইটিংটার অর্থ কি হবে সেটা নির্ধারণ করছে এই ওয়াজ। এই ওয়াজ আমাদেরকে বলে দিচ্ছে এই ইটিংটার অর্থ হবে আমি খাচ্ছিলাম। তাহলে আই ওয়াজ ইটিং এর অর্থ হচ্ছে আমি খাচ্ছিলাম। তেমনি করে দেখো এর মাঝে যদি আমরা উইল বি কে যুক্ত করি তাহলে পরে এই ইটিংটার অর্থ হয়ে যাবে খেতে থাকবো। তাহলে আই উইল বি ইটিং মানে আমি খেতে থাকবো। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যখনই আমরা অ্যাম, ওয়াজ এবং উইলকে যুক্ত করছি তখনই আমরা খুব সহজে বুঝে যাচ্ছি কাজটা কিভাবে হচ্ছে আর কোন সময়ে হচ্ছে। এবার আমরা শিখবো ভার্ব। এই ভার্ব ছাড়া কিন্তু কোনোদিনই ইংরেজি বাক্য গঠন করা সম্ভব নয়। ভার্ব হচ্ছে ইংরেজি বাক্যের প্রাণ। যেমন আমাদের মধ্যে একটা প্রাণ রয়েছে, ঠিক তেমনি ইংরেজি বাক্যের প্রাণ হচ্ছে ভার্ব। এই ভার্ব ছাড়া কিন্তু কোনো দিনই বাক্য গঠন করা সম্ভব নয়। তো ভার্ব জিনিসটা কি খুব সহজে বোঝাই। আমরা যা করি তাই হচ্ছে ভার্ব। আমরা প্রতিদিন যা করছি সেগুলোই হচ্ছে ভার্ব। যেমন আসা, যাওয়া, খাওয়া, দেখা, পড়া, এগুলো সব এক একটা কাজ। এই কাজগুলোকেই বাংলাতে বলে ক্রিয়া আর ইংরেজিতে বলা হয় ভার্ব। আসা এর ইংরেজি হচ্ছে কাম, যাওয়া এর ইংরেজি হচ্ছে গো, খাওয়া এর ইংরেজি হচ্ছে ইট, দেখা এর ইংরেজি হচ্ছে সি, পড়া এর ইংরেজি হচ্ছে রিড। যেমন আমি আসি তো বলবো আই কাম, তুমি যাও তো বলবো ইউ গো, সে খায় তো বলবো হি ইটস, তারা পড়ে তো বলবো দে রিড। আবার প্রত্যেকটা ভার্বেরই 5টা করে রূপ আছে। যেমন গো ভার্ব এর 5টি রূপ হচ্ছে গো, ওয়েন্ট, গন, গোয়িং, গোজ। আবার ইট ভার্ব এর 5টি রূপ হচ্ছে ইট, এট, ইটেন, ইটিং, ইটস। এভাবে কিন্তু প্রত্যেকটা ভার্বেরই 5টি করে রূপ রয়েছে, সেটা কোনো একটা ক্লাসে তোমাদেরকে শেখাবো। আর হ্যাঁ, তোমরা যদি কেউ 0 থেকে স্টেপ বাই স্টেপ স্পোকেন ইংলিশ শিখতে চাও তাহলে আমাদের পিডিএফ কোর্সটা কিনতে পারো।
যদি পিডিএফ কোর্সটা কিনতে চাও তাহলে তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। স্ক্রিনে দেওয়া নাম্বারটি থেকে তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে। এছাড়াও যদি কেউ জিরো থেকে ইংরেজি স্টেপ বাই স্টেপ রিডিং শিখতে চাও, সেই পিডিএফ কোর্সটাও আমাদের কাছ থেকে কিনতে পারবে। খুব সহজ নিয়মে সেখানে ইংরেজি বানানের নিয়ম শেখানো হয়েছে এবং প্রত্যেকটা ওয়ার্ডকে কিভাবে উচ্চারণ করতে হবে সেটাও দেখানো হয়েছে। যদি তোমরা কেউ এই কোর্স দুইটা কিনতে চাও তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে এই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে। তো সাক্ষাৎ হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভালো থাকবে সবাই।